আরম্ভ করুন স্যার। এডুকেশন সিস্টেমটা যে লর্ড ম্যাকলে আমাদের শির দ্বারা ভেঙে দিয়ে গেছিল, এখন অবধি কিন্তু সেটা সোজা হলো না, এবং ওরা যেটা চেয়েছিল সেটাই হলো আজকে। মুখস্থ করো, বেশি প্রশ্ন করবে না, বেশি জানার চেষ্টা করবে না, এটাই চলছে। দুর্ভাগ্যজনক এটাই যে না কোনো শিক্ষক এটা নিয়ে প্রোটেস্ট করছে, না কোনো বাবা মা এটা নিয়ে প্রোটেস্ট করছে। কারণ আমাদের দেশে এখনও মাপকাঠি হচ্ছে ছেলে বা মেয়ে, পরীক্ষার ফল। পরীক্ষার ফল দিয়ে কিন্তু কিচ্ছু হয় না। পরীক্ষার ফলে কিচ্ছু হয় বলে আমার জানা নেই। আমি অনেককে জানি যারা সর্বোচ্চ পদে বসেছেন, যারা পরীক্ষায় ফেল করেছে, এবং আইনস্টাইন ক্লাসে ফেল করেছিলেন। কেমন? এখন কথাটা হচ্ছে এই যে বাবা মা তোকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, তা না হলে অমুক বাড়ির তমুক ছেলে তার পাশের বাড়ির তারা কত ভালো করছে, এটা ছেলেমেয়ের যত ক্ষতি করে এর থেকে বেশি ক্ষতি কিন্তু কিছুতে হয় না। শিক্ষাটা দরকার আমাদের দেশের। শিক্ষা হলে, এই বাবা মার শিক্ষা হলে ছেলেমেয়ের শিক্ষা হবে, ছেলেমেয়ের শিক্ষা হলে নাতিপুতির শিক্ষা হবে। এই শিক্ষাটাই হচ্ছে না। যে শিক্ষাটা হচ্ছে অ্যানালিটিক্যাল, অ্যানালাইজ করতে শিখবো, যে শিক্ষাটা হচ্ছে আমি চিন্তা ভাবনা করতে শিখবো। আমি মুখস্থ করে কী শিখবো? কিছুই না। আজকাল ডক্টর গুগল আপনাকে তো সব দিয়ে দেবে, ইনফরমেশন দিয়ে দেবে, কিন্তু ইনফরমেশন তো আর এডুকেশন না। এডুকেশন সামথিং এলস, যেটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। সেই এডুকেশনটা কোথায় হয়? না, এই এডুকেশন কথা যেটা বলছেন আপনি, এই এডুকেশনটা কি শুধুমাত্র শিক্ষার এডুকেশন নাকি আত্মিক এডুকেশনও রয়েছে এর মধ্যে? ওভারঅল এডুকেশন, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ম্যান মেকিং এডুকেশন। এখন আনফর্চুনেটলি মিডিয়া ওয়ার্ল্ডেও যেসব মিডিয়া স্কুলগুলো আছে তারা যেগুলো শেখায় সেটা পার্টিকুলার সিলেবাস ফলো করে, যে সিলেবাসটা মানধাতা আমলের। নতুন যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেইগুলো কিন্তু এই সিলেবাসে এখনও ঢোকেনি। আর এই ছেলেমেয়েরা যখন বেরোবে মাঠে, তখন তারা ফ্রাস্ট্রেশনে ভুগবে। আজকে আমার চেনাশোনা অনেকেরই চাকরি চলে গেছে, খবরের কাগজ থেকে গেছে, টেলিভিশন থেকে গেছে, এফএম স্টেশন থেকে গেছে। এগুলো রিপ্লেস করছে হচ্ছে এআই। এখন এআই তো আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি এখনও নিজে চিন্তা করতে পারে না, তাকে ফিড যা করতে হয়। এখন কথাটা হচ্ছে মানুষ যে ক্ল্যারিক্যাল চিন্তা ভাবনা, মানে মাছি মারা বা মশা মারা কেরানির মতন যা আছে সেটাই কপি করে দেবো, তাদের কিন্তু কাজটা এআই নিয়ে নেবে। আর যারা ফ্রেশ নতুন জিনিস চিন্তা করতে পারবে তাদের কাজ কিন্তু থেকেই যাবে। বুঝতে পারছি স্যার। যেই এডুকেশন সিস্টেমটার কথা আপনি বলছেন বা যেই ধারাতে আপনি কাজ করেছেন, এখানে যে চ্যানেলটা আপনি করেছিলেন, সেই চ্যানেলে যখন আমরা দেখেছি একটা সুস্থ রুচির চ্যানেল আমাদের মনে হয়েছে। তাহলে এইটা কেন রোল মডেল হলো না? মানে আপনার ছাত্ররাই বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানে আছেন এবং শীর্ষস্থানে আছেন, আপনার কাছ থেকেই সেই এডুকেশন সিস্টেমটা সে জেনেছে, শিখেছে, আপনার চিন্তা ধ্যান ধারণা, কিন্তু ওখানে গিয়ে তারা যেটা করছে, ওই আপনি যেটা বলছেন সেক্স সেন্সেশন, সেটাই তারা করছে। তাহলে সেই এটাকে কিভাবে ডেভেলপ করা যায় স্যার? এটা ডেভেলপ করা যায় কথাটা ঠিক না। কথাটা হচ্ছে আমার যে চ্যানেলটা ছিল সেটা ছিল, আমার বলেছিলাম যারা শিক্ষিত তাদের চ্যানেল, শিক্ষিত মানুষের চ্যানেল। এটা যে স্বীকৃতি পেয়েছে, খুব কম চ্যানেল সেই স্বীকৃতি পেয়েছে। এই চ্যানেল চলাকালীন ধরুন NHK থেকে আমাদের চ্যানেলে এসছে দেখতে আমরা কি করে কাজ করি, ডয়েচে ওয়েলে থেকে এসছে, জার্মানি থেকে এসছে দেখতে কি করে কাজ করি, স্টার গ্রুপের চেয়ারম্যান এসছেন
সারাদিন থেকেছেন, দেখেছেন কি করে কাজ করি। কিন্তু আমাদের চ্যানেলটা তো নন প্রফিট চ্যানেল ছিল। আচ্ছা আচ্ছা। নন প্রফিট চ্যানেল মানে আমাদের টাকার দিকে নজর ছিল না, ছিল যে একটা সুস্থ, আমরা নো প্রফিট নো গেনে চলতাম। তো আমরা যখন পরপর 8 বছর জিআরপিতে 1 নম্বর হয়ে গেলাম, তখন আমাদের বড় ভাইরা সেটা আর সহ্য করতে পারলো না, তারা ঈর্ষা করলো। তাদের কাছে অনেক টাকা, মানে মিডিয়া তারা বড় পুরো হয়ে গেছে। ডিস্ট্রিবিউশনটা কিনে নিল, আমার চ্যানেল বন্ধ হয়ে গেল। তাহলে স্যার এখানে আপনি সুস্থটা, মানে যেটা আপনি বলছেন যে এডুকেশন সিস্টেম, শুধু তো স্যার এডুকেশন সিস্টেম কি এর জন্য দায়ী? সব কিছুর মূলে এডুকেশন। আমি যদি প্রপারলি এডুকেটেড হই, আমি লোকের খারাপ করতেও দুবার চিন্তা করব। একটা হচ্ছে, আমরা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমি বহু কাজ করেছি বম্বেতে। আমি কলকাতার ছেলে, বম্বেতে গিয়ে লাইভ প্রোডাকশন করব দিনের পর দিন। আমি ভাবতাম যে বম্বে আমাকে সহ্য করবে। বম্বের চিন্তাধারাটা অন্যরকম। বম্বের চিন্তাধারা হচ্ছে, স্যার আপকো 10 পয়সা হোগা তো মেরা তো 1 পয়সা হোগা। আর এটা হচ্ছে ওদের চিন্তাধারা। আর এখানকার, আর আমাদের এখানে হচ্ছে, আমরা তো কাঁকড়ার জাত, ও ভালো করছে ঠ্যাং ধরে নামিয়ে দাও। সেটা বম্বে নিজে যে তার থেকে গেইন করতে পারে সেইভাবে চিন্তা করে না। এটাই তফাৎ আর কি। বুঝতে পেরেছি। স্যার আপনার যারা ছাত্রছাত্রী এবং ফোরমোস্ট চ্যানেলে সব তারা আছে, কখনো কি স্যার খারাপ লাগে যে যে শিক্ষায় তাদের তুলে ধরেছেন? আপনি তো খাস খবরেও ছিলেন, দূরদর্শনেও ছিলেন, যে শিক্ষায় আপনি তাদের শিক্ষিত করে তুলেছেন, তার শিক্ষার ছিটে ফোটা ঝলক আপনি দেখতে পাচ্ছেন না তাদের কাজে বা প্রতিবিম্বে, কখনো কি কোনো একটা কষ্ট হয়? মানে এটা নৈতিকতার জায়গা থেকে বলছি। আমার কষ্ট হলো কি না হলো যে কাউর কিছু এসে যায় না, আমি আপনার কথা শুনতে চাইছি না। কারো কিছু এসে যাক বা না যাক সেটা অন্য কথা। আপনার কিছু মানে কষ্ট হয় কি, মানে খারাপ লাগে কি যে চারদিকে যেই স্ট্রাগল, এটা তো এক ধরনের স্ট্রাগল। আমি একটা দেয়াল তুলে দিচ্ছি। আমি যাদেরকে আমি ইয়ারমার্ক করেছি যে এরা আর বেটার কিছু করতে পারবে না, তাদের দেখি না। তারা করছে কাক না, তারা সুখে থাক। আমার তো দেখার কোনো বাধ্যবাধকতা নেই, আছে কি? তাহলে স্যার আপনি যে বলছেন যে দেয়ালটা আপনি তুলে ধরে দিয়েছেন, এই দেয়ালটা তারপরেও তো আপনি পরোক্ষে মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও পোস্ট করেন যে আঙ্গুল তুলে কথা বলাটা ঠিক না, এবং তারপরে বলেন যে বুড়ো হয়েছে মানুষটা, আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন, একটু বলে দিলাম আঙ্গুল তুলে কাকু। কিন্তু আপনি পরোক্ষে একটা বার্তা দিয়ে দিচ্ছেন যেভাবে কথা বলা মানে উচিত না একজন সাংবাদিকের পক্ষে। তো দেওয়াল তো আপনি পুরোপুরি তোলেননি স্যার, মানে কিছুটা দেওয়াল তো রিফ্লেকশনটা আপনার কাছেও আসছে। আমি যেটা বলার সবাইকে চেষ্টা করি সেটা হচ্ছে, প্রাইড কিলস, ঔদ্ধত্য। যারা এমটি ভেসেলস সাউন্ড মাচ, এমটি ড্রামস সাউন্ড মাচ, যারা সত্যি কাজ জানে তারা মুখে কিন্তু অত দম্ভও করে না, আঙুলও তোলে না, বুক পেটায় না, তারা নিজের মতন থাকে। কিন্তু স্যার এই যে আপনি বলছেন যারা কাজ জানে, এরকম একাধিক উদাহরণ আছে তারা খুব ভালো কাজ জানে, কিন্তু দম্ভের যে কথা বলছেন এটা তো সাইকোলজির মধ্যেই রয়েছে, যে কিছু না কিছু একটা অহংকার মানুষের মধ্যে, অহংবোধ মানুষের মধ্যে থাকে। কখনো কি আপনি, অভিজিৎ দাশগুপ্ত, আপনার মধ্যে এটা ক্রিয়া করে না? কখনো করে না? এতগুলো ডকুমেন্টারি আমি আর 5 জনের থেকে অন্য রকমভাবে বাঁচছি, এটা কখনো ক্রিয়া করে না? বা ধরুন যে একজন খুব বিখ্যাত জার্নালিস্ট,
কাজ ভালো জানে, ধরে নিলাম আপনার মতো সে কথা কম বলে, কাজটা বেশি করে, দম্ভ দেখায় না, কোথাও কি তার সাবকনশাসে বা কোনো কনশাসে ক্রিয়া হয় না? দেখুন, আই এম অনলি আনসারেবল কার কাছে? আমার বিবেকের কাছে, মাই কনসিয়েন্স। আই এম নট আনসারেবল টু এনিওয়ান এক্সেপ্ট মাই কনসিয়েন্স। কেমন? আর কারোর কাছে আমার টিকি বাঁধা নেই। কেমন? সুতরাং আমার তো কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই। করার দরকার আছে কি? দরকার নেই। সুতরাং আমি যেরকম আছি সেরকমই আছি। আর আমি এখনো মনে করি আমি কিছুই শিখিনি, এত কিছু শেখার বাকি আছে। বিশ্বাস করেন, আপনি দম্ভর কথা বললেন তো, আমি মনে করি যেদিন আমার দম্ভ আসবে সেদিন আমি শেষ হয়ে যাব, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাব। আলাউদ্দিন খাঁ সাহেব একটা কথা আছে খুব ইন্টারেস্টিং। উনি কার গুরু ছিলেন ভাবুন তো? রবিশঙ্কর, আলী আকবর, এদের গুরু। আমাদের পাশের বাড়িতে এসছেন শচীনদেব বর্মনের বাড়িতে, সেখানে আমার বাবা বলেছেন যে খাঁ সাহেব একটু বাজান না। তো রাহুল তো তখন শরৎ বাজাতো, ও আর আশিস, তো ওর শরৎটা নিয়ে বাজিয়েছে, ঘন্টাখানিক বাজিয়েছে। যখন রেখেছে, আমার বাবা বলেছেন, খাঁ সাহেব কী শোনাইলেন? আলাউদ্দিন খাঁ সাহেবের মতন লোক, যিনি এহেনও ইনস্ট্রুমেন্ট নেই যেটাকে মাস্টার করেননি, তিনি বলছেন আমার বাবার নাম ধরে, মনুবাবু পাহাড়ে উঠছেননি? পাহাড়ে কেমনে ওঠে? এমনে 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 মাথা নিচু করে। নামে কেমনে? এমনে এমনে মাথা উঁচু করে। আমার মাথাটা উঁচা কইরা দিয়েন না। মাথাটা উঁচা কইরা দিয়েন না। এখন যার মধ্যে একটু গর্ব এসে গেছে যে আমি একটু কিছু শিখে গেছি, তার কিন্তু আর কিছু হবে বলে আমার মনে হয় না। এত কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তার সঙ্গে সময় রেখে শেখা, সময়ের সঙ্গে চলা ভেরি ডিফিকাল্ট। সারাদিন পড়াশোনা না করলে এটা করা সম্ভব না। এবং সেইটাকে খালি থিওরিটিক্যাল পড়া না, হাতে করে ট্রাই করে নিজে দেখা যেটা সম্ভব। বুঝতে পেরেছি স্যার। কতগুলো ঘটনা বলছি আমি, তো এই কিছু আমি ছেড়ে দিচ্ছি আপনাকে স্যার। কতগুলো ঘটনা বলছি। এই দুদিন আগেই পার্থদে ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন প্রেস ক্লাবে হয়েছিল, জয়ন্ত চক্রবর্তী, আমিও গিয়েছিলাম। একটি ছেলে সাংবাদিকতার পেশাদারিত্ব কাজ করতে করতে ছেলেটি লাস্টে আত্মহত্যা করে। এই প্রেশার। সাংবাদিক ছিলেন না ও। আচ্ছা, বাইপোলার ডিসঅর্ডার, সেটা সাইকিয়াট্রিস্টরা বলছেন বাইপোলার ডিসঅর্ডার। হ্যাঁ, খেলোয়াড় ছিল, খেলোয়াড় ভালোবাসতো। আচ্ছা, হ্যাঁ, বজে থাকতো, হ্যাঁ, সেই জন্য। আচ্ছা, তো অনেক প্রশ্ন এসেছিল ওখান থেকে, যে যারা সাংবাদিক, যে আমরা যখন কাজ করি, আমরা এইখানে কাজ করি, সব কিছু কাজ করি, বস যখন কন্টিনিউ প্রেশার দিচ্ছে, যেটা ইচ্ছা করছে না সেটাও করতে হচ্ছে, করে যেতে হচ্ছে, জাস্ট ফর সার্ভাইভাল। আমরা পেরে উঠছি না। এরম না যে আমরা বাইরে গিয়ে একটা অন্য কাজ করতে পারবো, করে আমরা সার্ভাইভ করতে পারবো, আমরা এটাই আমাদের করতে হবে। এখন এই যে একটা মানসিকতা চলে এসছে চতুর্দিকে, যে এবং সৌম্যবাবু যে সাইকিয়াট্রিস্ট গিয়েছিলেন অন্তরা থেকে, সৌম্যবাবুকে যখন আমি জিজ্ঞেস করলাম, বাইট নিলাম, উনি বললেন যে উভয় পক্ষকে ওপেন হতে হবে। অর্থাৎ কিনা যে চেয়ারে বসে আছেন, যে চেয়ারে, এখন এটা বলা স্যার খুব সহজ। এই চেয়ারটায় যখন মানুষ বসছে, তখনই কি স্যার একটা ঘুরে ফিরে দম্ভটা চলে আসছে না? আপনার আসছে না,
আপনি ওয়েল এডুকেটেড, আপনি বিবেকানন্দর দ্বারা অনুপ্রাণিত, শিক্ষিত, আপনার আসছে না, কিন্তু 70 থেকে 80% আমরা দেখতে পাচ্ছি এরকম কি আসছে না? আমি চাপিয়ে দেবো না আপনাকে, আপনি বলুন আপনার মতো। দম্ভ যদি আসে এটা খারাপ, আর কি বলবো। পিভি কৃষ্ণমূর্তি যিনি প্রথম ডাইরেক্টর ছিলেন দূরদর্শনের, ডাইরেক্টর দূরদর্শন মানে হচ্ছে সবাই যাচ্ছে ওর সঙ্গে দেখা করছে, তোষামত করছে। উনি যখন রিটায়ার করে দিল্লি এয়ারপোর্টে গেছেন, যারা ওকে দোষামত করছে দু একজন ঘুরঘুর করছে, দেখেও চিনতে পারছে না। উনি ডেকেছেন, শোনো না, আমি পিভি কৃষ্ণমূর্তি, আই এম নট দ্য ডাইরেক্টর জেনারেল, বাট ইউ ক্যান স্টিল রেকগনাইজ মি। তো এটা ওনার নিজের মুখে শোনা। তা এটা তো বাস্তব, এটা তো বাস্তব। অ্যাকসেপ্ট ইট, গ্রেসফুলি অ্যাকসেপ্ট ইট। বুঝতে পেরেছি স্যার। আজকের যারা মানে স্ট্রেসফুল লাইফে সাংবাদিকতা করছে, মানে আপনাদের সময় যেটা ছিল না, ধরুন একটা ফিল্ম রিভিউ করতে হচ্ছে বা নিজের মতো করে স্বাধীনতা ছিল, এখন ফিল্ম রিভিউর ওপরও একটা কোপ চলে আসে যে যেরকম বলে, যে যেরকমভাবে অর্থকরী সাহায্য দেয় সেইভাবে রিভিউটা সেই দিকে টার্ন নেয়। অনেকাংশেই দেখেছি সেই ব্যাপারটা স্যার। তো আজকের প্রজন্মকে স্যার আপনি কি বলবেন? আজকের একজন সাংবাদিকতার টিচার বা কীভাবে সে এই 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 শুধু অফিসের ক্রিয়েটিভ বলছি না, রিপোর্টিং বলছি না, কোনো কিছু বলছি না, সেই বস ইজ অলওয়েজ রাইট আলটিমেটলি। আপনি একটা কথা ব্যবহার করেছেন, সেটা হচ্ছে স্ট্রেস। এই যে টেলিভিশনে যারা লাইভ প্রোডাকশন করে তাদের স্ট্রেস লেভেলটা ইউজুয়ালি ভীষণ হাই হয়, কারণ অনেক মাল্টিপল ক্যামেরাকে দেখে তাদের লাইফটা একটা ভুল হয়ে গেলে সেটা এয়ারে চলে যাবে, যার জন্য সমস্ত পৃথিবীতেই, বিশেষ করে ইউরোপ অ্যান্ড আমেরিকায় যারা লাইভ প্রোডাকশন করে তাদের কোম্পানি থেকে হিউজ ইন্স্যুরেন্স করা থাকে, কারণ তাদের প্যানেলেই হার্ট অ্যাটাক হয়েছে, এরকম বহু ঘটনা হয়েছে। স্ট্রেস ইজ আ পার্ট অফ দ্য গেম। আমার তো কিছু না করে বোধহয় 1010 লাইভ প্রোডাকশন হয়ে গেছে জীবনে। এখনও যদি একটা অভিযানে আমি উঠতে হয়, এখনও কিন্তু নার্ভাস লাগে, এবং নার্ভাস যদি না লাগে আমি কিন্তু আই ক্যানট বি মাই বেস্ট। শুক্লা দাস বলে আমার এক বন্ধু ছিল, খুব নাম করা প্রডিউসার। তা আমি তখন নতুন এসছি কলকাতায়, শুক্লা বম্বে থেকে এসে। শুক্লা, তুই তো অনেক প্রোডাকশন করেছিস, আমার এখন ভ্যানে উঠতে ভয় করে কেন রে? বললো, তুই কি মনে করিস আমার করে না? আমারও হাত কাঁপে। অত্যন্ত নাম করা, অত্যন্ত সিনিয়র একজন প্রডিউসার, যখন গর্বচফ এসছিলেন, তাকে পিস অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, আমি ছিলাম স্ট্যান্ড বাই প্রডিউসার। যিনি প্রডিউসার ছিলেন অত্যন্ত সিনিয়র, অত্যন্ত কেপেবল। আমি গিয়ে বিজ্ঞান ভবনের পেছনে রোতে গিয়ে বসে রয়েছি, মিনিট 5 আছে শুরু হবার। হঠাৎ একজন প্রোডাকশন দৌড় এসে বললো, আপকো ম্যাম বলা রহা হ্যায়। ম্যাম মানে হচ্ছে জয়চন্দ্রম, ডাইরেক্টর দিল্লির। আমি গেলাম, ইয়েস জয়, টেক ওভার। যিনি প্রডিউসার ছিলেন, শি হ্যাড লস্ট হার নার্ভ। এরকম হয়, শি জাস্ট লস্ট হার নার্ভ। আমি প্রোডাকশনটা করলাম। এখন ইটস এ পার্ট অফ দ্য গেম, ইউ টু অ্যাকসেপ্ট ইট। এই যে লাইভ প্রোডাকশনে প্যানেল থেকে যেসব গালাগালি দেওয়া হয় ক্যামেরাম্যানদের, কিছু না, তারা কেউ কিন্তু কিছু মনে করে না। তার কারণ হচ্ছে প্রোডাকশন হয়ে গেলেই জানে উই আর গ্রেট ফ্রেন্ডস। অন দ্য স্পার অফ দ্য মোমেন্টে কে কী বলছে, ইট ডাজন্ট ম্যাটার। ইট জাস্ট ডাজন্ট ম্যাটার। যদি ম্যাটার করে, ইউ আর নট ফিট ফর দ্য জব। বুঝতে পেরেছি। নতুন প্রজন্মকে একটু কিছু বলুন, নতুন প্রজন্মকে কিছু বলুন, মেসেজ দিন। থিঙ্ক।
আর কিচ্ছু বলার নেই, THINK। থ্যাংক ইউ স্যার।